চূড়ান্ত খেলা খেলে দিলেন শেখ হাসিনা। খেলা ভিন্ন লেভেলে চলছে। আজকে সেই খেলার অনেক গোপন তথ্য বা অজানা খবরাদি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। শেখ হাসিনা বাংলাদেশে এই যে খেলাটা খেলছে, এই খেলাতে প্রত্যেকটা চাল এমনভাবে শেখ হাসিনা এখনো পর্যন্ত দিয়ে এসেছে যেখানে প্রত্যেকটা চালেই তিনি বাজিমাত করেছে, যেখানে তিনি এক ঢিলে দুই পাখি মেরেছেন। একেবারে সূক্ষ্ম চাল, মেপে মেপে চাল দিয়ে তিনি এই যে খেলাটাকে নিজের আয়ত্তে নিয়ে এসেছে, একেবারে নিজের মতো করে সাজিয়ে ফেলেছে। এই খেলাটা আবারও একটা বিজয় হয়েছে, সেটাও তারা প্রমাণ করে দিয়েছে আজ বিশেষ একটি কাজের মাধ্যমে। বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি, কে যে কোন সময় রাতের বেলা দেশ ছেড়ে দেয়, সকালে উঠে আপনি নিউজের মতন দেখতে পাবেন। গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আমিনুল ইসলাম বুলবুল। সরকার কি ধরেই নিচ্ছে নির্বাচনের আগে ও ভোটের দিন সহিংসতা হবে? আবার যদি হয়ও তাহলে আগে থেকে কিভাবে সরকার ধরে নিচ্ছে এটি আওয়ামী লীগই করবে? 2 দফা ডেভিল হান্ট সহ নানা ধরনের অভিযান চালিয়েও সরকার কেন আতঙ্কে? বিএনপি নেতাকর্মীদের দিয়ে নাহিদ ইসলামকে গণধোলাই দেওয়ায় তারেক রহমানকে ফোন করে হুমকি দিলেন জামাতের আমির শফিকুর রহমান। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের উপর কথিত হামলার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে ফোন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বলে দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে। পর্দার অন্তরালে যে কতগুলা ঘটনা ঘটছে, বিএনপির অ্যাক্টিভিস্ট কিংবা বিএনপির হাইকমান্ডের নেতাকর্মী তারা কি বুঝতে পারছেন? আপনাদেরকে খেল দেওয়ার জন্য সকল ধরনের আয়োজন সম্পন্ন করে ফেলেছে জামাত ইসলাম। এই রকম একটা বার্তা তার পাশাপাশি ভারত সরকার ইউনূস সরকারকে দিয়েছে যে জনপরিসরে, রাজনৈতিক পরিসরে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে তারা সক্রিয় রাখতে চায়। এসব খবরে ইউনূস সরকারের, বিশেষ করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ঘুম একেবারে হারাম হয়ে গেছে। ইউনূস সরকারের মাথা খারাপ হওয়ার দশা। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বলা হচ্ছে ভোটের মাঠে যেভাবে আওয়ামী লীগকে ফেরানো হচ্ছে, ঠিক একইভাবে আওয়ামী লীগকে রাজনীতিতেও ফেরানো হবে। একজন বিশ্লেষক তিনি দাবি করছেন আওয়ামী লীগকে যেভাবে ভোটের মাঠে ফেরানো হচ্ছে, ঠিক একইভাবে রাজনীতিতেও ফেরানো হবে, আর সেটা এই 26 সালেই। দর্শক মন্ডলী, তার এই মন্তব্যের সাথে আপনি কি একমত পোষণ করছেন যে আওয়ামী লীগ এই 26 সালেই ফিরতে চলেছে কিনা? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনাকে দেখে আসি। এই রকম একটা বার্তা তার পাশাপাশি ভারত সরকার ইউনূস সরকারকে দিয়েছে যে জনপরিসরে, রাজনৈতিক পরিসরে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে তারা সক্রিয় রাখতে চায়। আওয়ামী লীগের যে বার্তা, শেখ হাসিনার যে বার্তা ইউনূস সরকারের উদ্দেশ্যে, সেটা তারা ভারতীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক সকল গণমাধ্যমে প্রকাশের পেছনে সমর্থক হিসেবে কাজ করতে চায়। এ কারণে ইউনূস সরকারের একেবারে হাঁটু কেঁপে উঠেছে। কারণ ইউনূস সরকারের, বিশেষ করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ঘুম একেবারে হারাম হয়ে গেছে। ইউনূস সরকারের মাথা খারাপ হওয়ার দশা। যেই অডিও, যে গলার আওয়াজ ডক্টর ইউনূসকে মানে গত 17-18 মাস ধরে ব্যতিব্যস্ত রেখেছে, যে কিভাবে এখনো শেখ হাসিনা কথা বলছে, সেই গলায় শেখ হাসিনা এই দিল্লির সংবাদ সম্মেলনে হাজির হয়ে সরাসরি আক্রমণ করেছেন ইউনূস সরকারকেই। তিনি মোহাম্মদ ইউনূসকে মার্ডারাস ফ্যাসিস্ট ঘোষণা করেছেন, খুনে ফ্যাসিস্ট হিসেবে ঘোষণা করেছেন। বলেছেন তার হাতে বাংলাদেশ চরমপন্থীদের একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, বাংলাদেশ তার অন্ধকারতম সময় পার করছে, এবং ইউনূস সরকারের পতন না ঘটালে বাংলাদেশের মুক্তি অসম্ভব। এবং শেখ হাসিনা যে সরাসরি ইউনূস সরকারকে বাংলাদেশের ব্যাপক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারী, সংখ্যালঘু সম্প্রদায় সহ বাংলাদেশের সকল মানুষের মধ্যে যে নিরাপত্তাহীনতার বোধ শুরু হয়েছে, যে ভয়াবহ অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার পেছনে যে একমাত্র এবং সবচেয়ে বড় ক্রীড়নকের ভূমিকা পালন করছেন এই শান্তিতে নোবেল পাওয়া ইউনূস, সে কথাটা এত পরিষ্কার করে শেখ হাসিনা ওই বক্তৃতায় বলেছেন যে ইউনূসকে খেপিয়ে তুলে সারা পৃথিবীর সংবাদ মাধ্যমে সেটাই শিরোনাম হয়েছে যে শেখ হাসিনা সরাসরি বাংলাদেশের এই পরিস্থিতির জন্য এবং বাংলাদেশের চরমপন্থার ব্যাপক বিকাশ এই ঘটনার জন্য এবং বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় সহ মানুষের ব্যাপক নিরাপত্তাহীনতার জন্য একটা উন্নয়নের দিকে হাঁটতে থাকা দেশকে অনেক বছর পিছিয়ে দিয়ে একটা বদ্ধভূমিতে, একটা রক্তাক্ত ভূমিতে, একটা জেলখানায় পরিণত করার জন্য শেখ হাসিনা ইউনূসকে দায়ী করেছেন। এই কথাগুলোই একের পর এক শিরোনাম হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে যে শেখ হাসিনা ইউনূসের পাপেট রেজিমকে, ইউনূসের এই পুতুল সরকারকে, যারা কিনা চরমপন্থী গোষ্ঠীগুলোর একটা পাপেট হিসেবে বিদেশিদের ইন্ধনে কাজ করছে, সেই পাপেট রেজিমকে সরানোর ডাক দিয়েছেন। সেটা শিরোনাম হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। কাজে
এই ইউনূস সরকার ভেবেছিলেন যদিও বা যে কিছুই তো কথা শোনে না ভারত সরকার, আবার বলেই বা কি হবে। আর পরিস্থিতি তো এখন এমনই তলানিতে ঠেকেছে যে ভারত সরকার এরই মধ্যে তার দূতাবাসের কর্মীদের সকল পরিবার পরিজনকে বাংলাদেশকে অনিরাপদ ঘোষণা করে ভারতে ফিরিয়ে নিয়ে গেছেন। এই তো এমন একটা পরিস্থিতিতে ইউনূস সরকার ভাবছিলেন বোধহয় যে কি আর হবে এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে, কারণ ভারত সরকার তো আমাদের কোনো কথাতেই কর্ণপাত করে না। কারণ ধরেন 2-3 দিনের মধ্যে কয়েক দফা ডেকে ফেলা থেকে শুরু করে রাষ্ট্রদূতকে নানা রকম ঘটনা তো ঘটিয়েছে বাংলাদেশ সরকার। আর ভারত সরকারও বুঝেছে যে যাই ঘটবে বাংলাদেশে তারই দায় ভারতের ওপর পড়বে, এবং সে কারণেই তারা ভারতের নাগরিকদের জন্য, ভারতের কূটনীতিকদের পরিবার পরিজনের জন্যও বাংলাদেশকে ভীষণভাবে অনিরাপদ হিসেবে চিহ্নিত করছে। কারণ তাদের গোয়েন্দা তথ্য হচ্ছে না ইউনূস 12 তারিখে নির্বাচন করতে পারবেন, আর যদিও বা পারেন 12 তারিখের নির্বাচনের আগে পরে বাংলাদেশ ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে পড়বে। সেই বিশৃঙ্খলা এমনকি সরকার বা সরকার সমর্থক রাজনৈতিক গোষ্ঠীগুলোর সৃষ্টি হতে পারে, এবং যে অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হবে তাতে হয় নির্বাচন হবে না, আর যদি বা নির্বাচন হয় তাহলে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা কোনোভাবেই শান্তিপূর্ণ হবে না। এসব খবরে এই রকম একটা বার্তা তার পাশাপাশি ভারত সরকার ইউনূস সরকারকে দিয়েছে যে জনপরিসরে, রাজনৈতিক পরিসরে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে তারা সক্রিয় রাখতে চায়। আওয়ামী লীগের যে বার্তা, শেখ হাসিনার যে বার্তা ইউনূস সরকারের উদ্দেশ্যে, সেটা তারা ভারতীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক সকল গণমাধ্যমে প্রকাশের পেছনে সমর্থক হিসেবে কাজ করতে চায়। এ কারণে ইউনূস সরকারের একেবারে হাঁটু কেঁপে উঠেছে। কারণ ইউনূস সরকার আরো খবর পাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে, যেমন ধরুন আমি বিবিসি বাংলাতেই খবর দেখছি যে অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারের দিন, মানে শেখ হাসিনা অডিওতে যুক্ত হবেন যে অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানের যে লাইভ সম্প্রচারের লিঙ্ক দেওয়া হয়েছিল সেটাতে একটা সময় ভারতীয় সময় 6টা 40 মিনিটে দর্শক সংখ্যা ছিল 92,525, এক পর্যায়ে দর্শক সংখ্যা 1 লক্ষ ছাপিয়ে যায়। ইউনূস জানেন যে এই যে শেখ হাসিনার একটা অডিও সংযুক্তি, তা যে শুধু ঘর ভর্তি বিদেশি সাংবাদিকদেরকে দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবে জড়ো করে ফেলেছিলেন এবং যারা প্রত্যেকে ব্যাপক কাভারেজ দিয়েছেন তাদের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, তাই নয়, এই শেখ হাসিনা কি বলবেন সেটা জানতে লাখ লাখ দর্শক একত্র হয়ে পড়তে পারেন একটা অনলাইন লাইভ দেখতে। কাজেই তারা এখন বলেছেন যে ভারত যে এই কাজ করেছে, যে শেখ হাসিনাকে কথা বলতে দিয়েছে, অনুষ্ঠান করতে দিয়েছে, দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ ও নিরাপত্তাকে বিপন্ন করছে। এবং তারা বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রোববার বলা হয়েছে, দণ্ডিত পলাতক শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বিবৃতি দেওয়ার যে সুযোগ দেওয়া হয়েছে এবং তাতে তিনি প্রকাশ্যে বাংলাদেশের সরকার উৎখাতের যে আহ্বান জানিয়েছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে তার দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দিয়েছেন, এতে বাংলাদেশের জনগণ ও সরকার বিস্মিত ও হতবাক হয়েছে। কেন? শেখ হাসিনা তো বহু মাস ধরেই কথা বলে আসছেন। তবে এটা কিন্তু আবার মিথ্যা কথা বলেছে ইউনূস সরকার যে শেখ হাসিনা নাকি নির্বাচন বানচাল করতে, বাধাগ্রস্ত করতে দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দিয়েছেন। নির্জলা মিথ্যা কথা। আপনারা যদি শেখ হাসিনার 5 দফা দেখেন, যার প্রথম দফায় শেখ হাসিনা ইউনূস সরকারের পতন চেয়েছেন, কারণ বলেছেন ইউনূস সরকারের পতনে বাংলাদেশের সাহসী নারী পুরুষ ঐক্যবদ্ধ না হলে এবং যাতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে পাবে, সেটা যদি তারা না হয় তাহলে কোনোদিন বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে না। তারপর তিনি সংখ্যালঘু সম্প্রদায়, নারী, তাদের নিরাপত্তা চেয়েছেন। তিনি বলেছেন যে জাতিসংঘকে দিয়ে বাংলাদেশের 24-এর ঘটনার একটা নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত করাতে হবে যাতে প্রকৃত সত্য বেরিয়ে আসে। কিন্তু নির্বাচনে একমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের শেখ হাসিনা সহ আওয়ামী লীগ গত কয়েক মাস ধরে আহ্বান জানিয়ে আসছিলেন যে তারা যাতে নির্বাচন বয়কট করেন, মানে তারা যাতে নির্বাচনে ভোট দিতে না যান। শেখ হাসিনা বলছিলেন তারা নির্বাচনে ভোট দিতে যাবেন না, তাদের নেতাকর্মী সমর্থকেরা, কারণ নৌকা যেহেতু থাকবে না ব্যালটে। এখন তারা সরাসরি সেই ভোট দিতে না যেতে অনুরোধ করছেন, আহ্বান জানাচ্ছেন, নো ভোট বলছেন। এবং তারা বলছেন যে ভোটে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা, কোটি কোটি ভোটারেরা অংশ নেবেন না, সে ভোট গণবয়কটের মাধ্যমে একটা অগ্রহণযোগ্য ভোটে পরিণত হবে। কাজেই যে সরকার নির্বাচিত হয়ে আসবে তারাও গ্রহণযোগ্যতা পাবে না। কিন্তু সরকার মিথ্যাচার করছে, ইউনূস সরকার। তারা বলছে শেখ হাসিনা নাকি তার অনুসারী ও জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দিয়েছেন নির্বাচন বানচালে। এবং তারা বলছেন যে এই যে শেখ হাসিনাকে এই বক্তব্য দিতে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যতের ক্ষেত্রে একটা বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন হলো এবং একই সঙ্গে এতে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচিত সরকারের পক্ষে পারস্পরিক কল্যাণমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলা ও এগিয়ে নেওয়ার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। মানে এটা কার পক্ষে বলছেন ডক্টর ইউনূস? কি এটা
জামায়াতে ইসলামের পক্ষে বলছেন? কারণ বিএনপির সঙ্গে যে ভারতের সম্পর্কটা বেশ দানা বেঁধে উঠেছে, সেটা তো খালেদা জিয়ার মৃত্যুর পর ভারত সরকারের শোক বার্তা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক প্রকাশ, এস জয়শঙ্করের তারেক রহমানকে ব্যক্তিগতভাবে শোক জানাতে ঢাকায় আসার মাধ্যমে স্পষ্ট। তাহলে কোন নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্কে ক্ষতিগ্রস্ত হবে বলে ইউনূস সরকারের সন্দেহ, নাকি ভারত সরকারের যেটা সন্দেহ, আওয়ামী লীগেরও যেটা সন্দেহ যে ইউনূস সরকার নির্বাচনের পরেও সহজে ক্ষমতা হস্তান্তর করবেন না, কাজে নির্বাচনটা হয়ে গেলেও ক্ষমতাটা তার হাতে এবং তার কক্ষিগতই থাকবে। তিনি হয়তো বা তার মতো একটা কোয়ালিশন সরকারও গঠনের চেষ্টা করতে পারেন, একটা জাতীয় সরকার গঠনের চেষ্টা করতে পারেন, জুলাই সনদ অনুমোদিত হয়ে যাওয়ার মাধ্যমে তার থেকে যাওয়াটা আরো দীর্ঘায়িত করতে পারেন এবং জুলাই সনদের হ্যাঁ ভোটের মাধ্যমে জয়যুক্ত হওয়াকেই তার সরকারের জয়যুক্ত হওয়া হিসেবে দেখাতে পারেন। এমন সব সন্দেহ, গোয়েন্দা তথ্যের কি তাহলে ভিত্তি খুঁজে পাওয়া যায় ইউনূস সরকারের এমন একটা বিবৃতির মাধ্যমে? আর ইউনূস সরকার সবচেয়ে মজার যেই মন্তব্যটি করেছেন বলে আমার মনে হয়েছে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে ভারত সরকারকে পাঠানো বিবৃতিতে, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন নির্বাচন কেন্দ্রিক যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তারা আওয়ামী লীগকেই দায়ী করবেন আসন্ন জাতীয় নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংঘটিত যে কোনো সহিংসতার জন্য। মানে এই হুমকি তারা ভারত সরকারকে দিচ্ছেন কেন? ভারত সরকার বাংলাদেশে নির্বাচনের আগে এবং পরে সহিংসতা ঠেকাতে সরকারের ব্যর্থতার দায় সরকার কোন রাজনৈতিক দলকে দেবে? সরকার তার ঘোষিত নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলে দেবে কি দেবে না, তাতে ভারত সরকারের কি আসে যায়? আসলে সময় যত ঘনিয়ে আসছে নির্বাচনের, কি করে ক্ষমতায় আরো লম্বা সময় থাকবেন সেটা ভাবতে ভাবতে ইউনূস সরকারের মাথা খারাপ হওয়ার দশা। এই এত কিছু যখন তাকে সামাল দিতে হচ্ছে, দেশের ভেতরে কি গন্ডগোল লাগিয়ে, কি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে, কাকে কি বুঝিয়ে শেষ পর্যন্ত নিজেদেরকে একরকমের স্থায়িত্ব দেবেন, সে খেলায় যখন মত্ত ইউনূস সরকার, তখন কিনা ভারত শেখ হাসিনাকে একেবারে জনপরিসরে সংবাদ সম্মেলনে বের করে আনলো। ইউনূস সরকারের ঘুম এর পরেও কি হারাম না হয়ে পারে? বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি, কে যে কোন সময় রাতের বেলা দেশ ছেড়ে দেয় সকালে উঠে আপনি নিউজের মতন দেখতে পাবেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে আমাদের বিসিবির এই মুহূর্তে যিনি সভাপতি আছেন, বাংলাদেশের এক সময়ের খুবই ভদ্র, শান্ত, জনপ্রিয় ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। ভালো ক্রিকেটার হওয়া আর একটা টিমকে পরিচালনা করা, একটা সিস্টেমকে পরিচালনা করা সোজা কথা না। যখন আপনার উপরে প্রেসার থাকবে বিভিন্ন দিক থেকে, যখন বাংলাদেশ ক্রিকেট আইসিসি থেকে আউট হয়ে গেছে, বাংলাদেশ ক্রিকেট এই আইসিসি থেকে আউট হওয়ার কারণে বছরে 300 কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত হবে, খেলোয়াড়দের বেতন থেকে যত সুযোগ সুবিধা আইসিসি দিত এগুলো সব মাইনাস হয়ে যাচ্ছে, নাম্বার 1। আর ঠিক তখনই গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আমিনুল ইসলাম বুলবুল। এখন আমরা কেন পালিয়ে গেছে বলছি, আসুন দেখি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মানে গতকালকে রাতে বা গতকালকে দেশ ছাড়তে পারে বলে সারাদিন একটা গুঞ্জন ছিল, আর এই গুঞ্জনের সত্যতা হচ্ছে তিনি দেশ ছেড়া আসলে চলে গেছেন। কোথায় গেলেন, কেন গেলেন, আসুন দেখি। প্রথমবারের মতন টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে কিক মারা হয়েছে, বোর্ড পরিচালকরা পদত্যাগ করা শুরু করছে, প্রশাসনিক অস্থিরতা, আর এই সকল কিছুর মাধ্যমেই বুলবুল ইসলাম তিনি বাংলাদেশ ছেড়া পালাইয়া স্বস্তি পেতে চাচ্ছেন। তবে জনগণের মধ্যে নানান গুঞ্জনও তিনি তৈরি করে ফেলেছেন। গতকালকে সন্ধ্যা থেকেই আপনার ক্রিকেট মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে তিনি রাতেই দেশ ছেড়ে চলে যাবেন। তো বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি জানাজানি হলে বুলবুলকে আপনার গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করছে, স্যার আপনি কি দেশ ছেড়ে আসলে পালাই যাবেন বা চলে যাবেন বাংলাদেশ ছেড়ে? বলতেছে না, খবরদার, এমন কোনো কথা না, আমি দেশে থাকবো, দেশে থাকাই বোর্ডের কাজ করব, এমনকি আগামী কয়েক মাসের মধ্যেও আমার বাংলাদেশ ছাড়ার কোনো রকমের পরিকল্পনা নেই। তবে কয়েক ঘন্টা পরই তার অবস্থান সম্পর্কে যে তথ্য আসছে, গভীর রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে চলে গেছেন। এখন কেন অস্ট্রেলিয়া? বোর্ডের দাবি সেখানে তার পরিবার আছে, সেখানে তিনি পারিবারিক সময় কাটাবেন, আর এমনটাই জানিয়েছে দেশের একটি ইংরেজি সংবাদ মাধ্যম। এই মুহূর্তে আমিনুল ইসলাম বুলবুলের বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন তো স্বাভাবিকভাবে উঠছে যে বাংলাদেশ ক্রিকেটটারে কেউ বলেন 3 আসিফ খায়া ফেলছে, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, ডক্টর আসিফ নজরুল আইসিসির সাথে চ্যালেঞ্জ নিয়ে পট করে কই থেকে কি প্যাস লাগালেন আগেই কইছি, বাংলাদেশের গণে না আইসিসি, এটা কিন্তু বাস্তব। কারণ বাংলাদেশ ক্রিকেটে ওই রকম কোনো কিছুই আমরা করতে পারতেছি না। নাম্বার 3 হচ্ছে আমাদের শিল্পী আসিফ, এটা একটা ট্রল হয়েছে আর কি। তো এর মাঝখানে এই যে চারদিক থেকে জটলা, তা আমাদের আমিনুল ইসলাম বুলবুল তিনি চিন্তা করতেছেন, ভাগো এই পুরা দায়ভার তো ভাই আমার খান্দে এসে পড়তেছে, আপাতত দেশটা সেটা যাই, পরেরটা পরে দেখা যাবে, নিজে বাঁচলে বাপের নাম। আমার ধারণা এরকমই হয়েছে। বিসিবির বর্তমান পরিস্থিতিতে এই সফর নিয়ে নানান সমালোচনা আসবে যে ওনার অনুপস্থিতিতে বোর্ডের সভাপতি শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতি, সভানেত্রী শেখ হাসিনা মানে বাংলাদেশ আওয়ামী লীগ ঘুমাই গেছে, বিসিবির সভাপতি নাই, তো বোর্ডের সিদ্ধান্তগুলো কে নেবে? বাংলাদেশ কি রিয়েকশন দিবে? আইসিসির কাছে কি ঝুঁকবে নাকি ঝুঁকবে না, নাকি মিনতি করবে, নাকি আবার আমরা রিয়েকশনে যাব? এটা তো একটা প্রশ্ন। তো
এরকম যে আমরা পাপনরে নিয়ে অনেক সমালোচনা করছি, তবে দিন শেষে দেখেন এখন এটা এই যে জায়গাটারে পরিচালনা করা আসলে কিন্তু কঠিন। তবে আমিনুল ইসলাম বুলবুলের আমার মনে হয়েছে যথেষ্ট ভীরু এবং কি ছোট কলিজার মানুষ। সিদ্ধান্ত নিতে হবে আপনি যখন একটা অড সিচুয়েশনকে ফেস করতে হবে, আর সেখানে নানান সমালোচনা থাকবেই। ভাই আপনি তো বিরিয়ানির প্যাকেট না, আপনি একটা আপাদমস্তক ভদ্রলোক, কিন্তু তবে এইসব জায়গাতে সবসময় ভদ্রতা দিয়ে কাজ হয় না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সরকার বিসিবি আলাদা জিনিস, সেক্ষেত্রে আপনি আপনার সিদ্ধান্ত এখানে সরকারকে মানাইতে হবে। না পারলে ভয়, মবের ভয় হয়তো বা জানি না, তবে কেন দেশ ছেড়া পালাইলেন তিনি এটার ব্যাখ্যা দিবেন, আমরা এটা এতটুকু ওনার কাছ থেকে আশা করি। দেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচন পরবর্তী সময় যখন বিভিন্ন দলের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে, তখন একটি নতুন ঘটনা সামনে এসেছে যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের উপর কথিত হামলার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে ফোন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বলে দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে। ঘটনার সূত্রপাত ঘটে গত সপ্তাহে রাজধানীর একটি জনসভায় নাহিদ ইসলামের বক্তব্যকে ঘিরে। নাহিদ ইসলাম তার বক্তব্যে সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা বলা হচ্ছে, কিন্তু এগুলো জনগণের হাতে পৌঁছাবে তো, নাকি ঘুষে টাকা দিয়ে কিনতে হবে? তিনি আরো অভিযোগ করেন যে ঋণ খেলাপিরা সংসদে প্রবেশের চেষ্টা করছে এবং এতে দুর্নীতি ও পাচারের সুযোগ বাড়বে। এছাড়া তিনি বস্তিবাসীদের ফ্ল্যাটের পরিবর্তে নিরাপদ জীবন ও কর্মসংস্থানের দাবি তুলে ধরেন এবং অতীতের উচ্ছেদ ও অগ্নিসংযোগের ঘটনাগুলোকে স্মরণ করিয়ে দেন। এই বক্তব্যকে অনেকে বিএনপির রাজনৈতিক কাঠামো ও নেতৃত্বের প্রতি পরোক্ষ আক্রমণ হিসেবে দেখেন। সমাবেশ শেষে নাহিদ ইসলাম মঞ্চ থেকে নামার সময় একদল ব্যক্তি তাকে ঘিরে ধরে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুসারে স্লোগান, ধাক্কাধাক্কি এবং হাতাহাতির পর তিনি মারধরের শিকার হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এনসিপি নেতাকর্মীরা দাবি করছেন যে হামলাকারীদের মধ্যে বিএনপির কিছু নেতাকর্মী ছিল, যদিও বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে যে এটি পরিকল্পিতভাবে এনসিপিকে বিএনপির বিরুদ্ধে খাড়া করার চেষ্টা। এই ঘটনার পর জামাত ইসলামের শীর্ষ নেতৃত্ব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। দলীয় সূত্র জানায়, জামাতের আমির শফিকুর রহমান সরাসরি তারেক রহমানকে ফোন করেন। ফোনে তিনি বলেন, এ ধরনের হামলা যদি আবার ঘটে বা এনসিপি নেতৃত্বকে লক্ষ্য করে কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাহলে তার পরিণতি ভয়াবহ হবে। জামাত এ ধরনের আচরণ মেনে নেবে না। এই কথোপকথনের অডিও বা রেকর্ডিং প্রকাশ্যে না আসলেও জামাতের কয়েকজন নেতা এবং এনসিপির ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বিএনপির পক্ষ থেকে এখনো এই ফোনালাপ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে দলের একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা কোনো হামলার সঙ্গে জড়িত নই। জামাতের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিকভাবে জটিল, কিন্তু আমরা সংঘাত চাই না। এদিকে এনসিপি নেতাকর্মীরা বলছে, নাহিদ ইসলামের বক্তব্য ছিল দুর্নীতি ও অস্বচ্ছতার বিরুদ্ধে সত্য কথা। তারা দাবি করেন যে হামলাটি পরিকল্পিত ছিল এবং এতে বিএনপির কিছু স্থানীয় নেতাকর্মী জড়িত। নাহিদ ইসলাম নিজে এখনো সুস্থ হয়ে উঠছেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চান না বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা জামাত বিএনপি সম্পর্কের নতুন ফাটলের ইঙ্গিত দিচ্ছে। এদিকে জামাত এনসিপিকে সমর্থনের মাধ্যমে নতুন রাজনৈতিক জোটের সম্ভাবনা খুঁজছে, অন্যদিকে বিএনপি নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। এই ধরনের ঘটনা নির্বাচন পরবর্তী স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী এখনো এই হামলার ঘটনায় কোনো মামলা নথিভুক্ত করেনি, তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে তদন্ত চলছে এবং প্রয়োজনে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে। দেশের রাজনৈতিক পর্যবেক্ষক মহলে প্রশ্ন উঠেছে, এ ধরনের ঘটনা কি নতুন করে সংঘাতের সূচনা করবে, নাকি দলগুলো আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেবে? আগামী দিনগুলোতে এই ঘটনার প্রভাব কিভাবে পড়বে সেদিকেই এখন সবার নজর। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।